প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। মেয়েরা সত্যি খুব অসহায়। যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয় সেই মানুষগুলো মুহূর্তেই পর হয়ে যায়। তাদের ছেড়ে অন্যর আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ের নেনাদেনা, সেই বাড়ির আর স্থায়ীভাবে থাকা হয় না। অন্যর বাড়িকে আপন করতে হয়। প্রিয়তা মায়া টানে তাকিয়ে আছে বাইরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখছে। গাড়ি চলতে শুরু করলো। প্রিয়তা নির্হারা পাখির মতো ডানা ঝাপটিয়ে উঠতে ইচ্ছা করছে পাখির মতো সন্ধ্যা নামার আবাসে নিজ নিরে ফিরতে। তা কি আদৌ হবে? রাত 9টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা। সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর। শহরে এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহর সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী জ্যোৎস্না ছেড়ে কৃত্রিমতায় অভ্যস্ত এই ইট পাথরের শহর। আইমানের বাড়িতে লোকজন গিজগিজ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডরা। আইমান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুপাশ থেকে পুষ্পবর্ষণ করা হচ্ছে। আইমান সিঁড়ি বেয়ে দোতলায় একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আইমান যাওয়ার কিছুক্ষণ পর মিয়ালি কণ্ঠে প্রিয়তার সামনে তাকালো। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে খুশির ঝিলিক, গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহলে আমার বৌমনি? দা ভাইয়ের পছন্দ এত সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়তা ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ইস, পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আরিয়া মির্জা, তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মায়ের জন্মের ছেলে মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আগরতলা, কোথায় ঘাটের তলা। নিশ্চয় ছেলেটাকে কুড়িয়ে এনেছে, না হলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব চরিত্র, কথা বলার ধরন সব কিছু আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে, আর ওই খচ্চর বেটা হাসলে মনে হয় আকাশ থেকে এলো পাতারি ঠাড়া পড়তেছে। প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে আরিয়া করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এত আপসেট কেন বৌমনি? বাড়ির কথা খুব মনে পড়ছে, না জানি সবাই কেমন আছে। ও আচ্ছা, আমি তাহলে দা ভাই বলি, তোমার সাথে কথা বলিয়ে দিতে। না থাক, লাগবে না। রাত 11টা। আইমান সেই যে গেল, এতক্ষণ কোথায় ছিল তার নাম গন্ধও ছিল না। আইমানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পার্ট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাবার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বকবক করেই যাচ্ছে, প্রিয়তা তা চুপচাপ হজম করছে আর মাঝে মাঝে হুঁহা শব্দ করছে। হঠাৎ আইমানকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আইমান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই গা ঘিনঘিনিয়ে উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আইমান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারত, তাহলে প্রিয়তার জন্য ও অন্যান্য মেয়ের মতো আজকের রাত ও শ্রেষ্ঠ রাত হতো। কিন্তু এমন আদৌ হলো না। প্রিয়তাকে কোল থেকে নামিয়ে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তা হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলেই শুনতে পাবে হৃদয়ের লাভ ডাব শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরে দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে। রন্ধে রন্ধে ঠান্ডার শির বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তেই তাল সামলাতে না পেরে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতেই দেখে আইমান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই প্রিয়তা দুকদম পিছিয়ে গেল। হাসফাস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আইমানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে। না না, প্রিয়তা শুধু আমার, শুধুই আমার। এক রাফসান কেন, হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে। কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আইমান ধপাস করে বিছানায় শরীর ছেড়ে দিল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহু বন্ধনীতে আবদ্ধ করলো। দেওয়ালের সাথে ঠেসে ধরে অগ্নিক্ষিপ্ত দৃষ্টিতে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি। প্রিয়তা হিংস্র কণ্ঠে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, জোর করে সব হয় না। ততক্ষণাৎ আইমান প্রিয়তার গলা চেপে ধরে বলল, চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না, তা তোমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ,
খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কিনা তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে। তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসিনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো, কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আফসোস শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি। তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? প্রিয়তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিলাম। আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ঢক ঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই, নিজেকে প্রস্তুত করো। 10 মিনিটের মধ্যে আমি আসছি। আইমান উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মনে প্রিয়তাকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো লাগছে। প্রিয়তাদের এলাকার এমপির ছেলের আফসান, দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। প্রিয়তা যখন 6-এ পড়ে তখন থেকে আফসান প্রিয়তার পিছনে ঘুরঘুর করে। প্রিয়তা বড় হতে হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের লেখাপড়া শেষ হোক বলে এড়িয়ে যেতেন, কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকজন নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসলো। হুমকি সে প্রতিজ্ঞা করেছে, যেভাবে হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। শেষাক্ত কথাটাই আইমানের ভয়ের কারণ। হাজারো ভাবনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আইমান গোপন সূত্রে সব খবর পেয়ে রাফসানকে ইচ্ছা মতো মেরে হাসপাতালে ভর্তি করে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করতে অনেকক্ষণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙল, কিন্তু তন্দ্রাদেশ এখনও স্পষ্ট। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরখ করল। দেওয়ালের ঘড়িতে সকাল 8টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উঠে বসল। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে তাকে বিছানা শূন্য। রাতের সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত চাউনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ওষুধের দিকে চোখ পড়ল প্রিয়তার। রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে ঠাই দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে যায়। গলায় সুস্পষ্ট জল জল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেওয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা। শাড়ি খোঁজার জন্য চোখ খুলতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আইমান। প্রিয়তা চোয়ালে বিস্ময়ের রেখা ঝুলিয়ে পরখ করল। এই লোকটাকে এমন আদিক্ষেতা দেখালেই গা জ্বলে যায়। একটা তুলার মতো তুল তুলে নরম মেয়েকে রাতভর চিবিয়ে এখন আদিক্ষেতা করা হচ্ছে যত সব। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে, তেমনই ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করছে। স্বর্গাভূত পরি এসে দাঁড়িয়েছে আইমানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয় হরণী মায়াবতীর মায়াবী মুখশ্রী আইমানের দেখার সৌভাগ্য হয়নি। যদি নজরে পড়ত প্রিয়তার এই চোখ ঝলসানো রূপ, হয়তো বা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একগাল হেসে রুমে ঢুকলো। গুড মর্নিং বৌবনি, কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে ঝটপট আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। প্রিয়তা কিছু বলার আগেই আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তা দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুকশেলফ, একটা টেবিল, দুটো চেয়ার, জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র, দেওয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং। কেমন লাগছে বৌমনি? প্রিয়তা ব্যাখালি কণ্ঠে উত্তর দিল। সুন্দর, কিন্তু এখানে কেন আনলেন আমাকে? ডাবায় সকাল সকাল এসব আনিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হা করে রইল। এই লোকটার আর কয়টা রূপ দেখবে সে? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণ করছে।
উফ, ভাবা যায় না। কি হলো? কি ভাবছো তুমি? কিছু না। আচ্ছা চলো, নাস্তা করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও আরিয়ার জোরাজুরিতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা, অসহায়ত্ব মানুষের পেটে ইঁদুর দৌড়ালো খেতে ইচ্ছা করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের ওপর। আরিয়া খেতে খেতে বলল, আচ্ছা বৌমনি, বলে তো নাস্তাটা কে বানিয়েছে? প্রিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল। কে? আরিয়া এক গাল হেসে বলল, দা ভাই বানিয়েছে গো, দা ভাই বানিয়েছে। প্রিয়তা আরেক দফা অবাক হয়ে খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করল, তোমার দা ভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দা ভাই একের ভিতরে সব। মানে লাইব্রেরি, প্রকাশিত বই? আরিয়া ভ্যাবাচাকা খেয়ে নিরাশ কণ্ঠে বলল, মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না, একের ভেতর সব। তোমার দা ভাই তো একের ভেতর সব, তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য, দুইটাকে আমার বিরক্ত লাগে। বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। প্রগাঢ় হলো সপ্তমী শ্যামবর্ণের কিশোরী। উজ্জ্বল ঝলমলে চেহারা, চুলগুলো দুপাশে বেনুনি করা, গায়ে অল্প দামের সালোয়ার কামিজ, হাতে বস্তা কাটি। আসসালামু আলাইকুম পুতুল আপা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? হেই, চিনবেন কেমনে? আপনি তো মেলা ছোড়কালে আমাগো গ্যারামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গ্যারামে আমাগো বাড়ি। আইমান ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাতে পাঠায়। আব্বা তো রাতের ট্রেনে পাঠায় দেছে। সকালে ভাইজানের লোক গিয়া স্টেশন থেকে নিয়ে এসে। আইমান ভাইজান নাকি বিয়া করছে আপা? কৌতূহলী প্রশ্ন। করছি তো। তুমি ভেতরে আসো। কুসুম চারপাশ পরখ করতে করতে আরিয়ার সাথে হেঁটে আসছে। আপা, ভাবি কি মেলা সুন্দর? আমি একেবারে আসমানের পরি। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি সুরমাইয়া বিয়া করছে? আরিয়াকে থমকে দাঁড়িয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাকে এসব কে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন? ভাইজান আব্বারে কল দিল, আমার লগে কথা কইছে। আমারে তখন কইল ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবির আম্মাই ভাবিরে কোনোদিন পানিও ডালতে দেয় নাই। একটু অহংকারী ভাব নিয়ে আবার বলল, আমি তো আল্লাহর রহমতে সব রানবার পারি। তার লাইগাই তো ভাইজান আমার এই আইতে কইল। প্রিয়তা খাওয়া শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম কথা থামিয়ে থ মেরে প্রিয়তাকে দেখছে। ভাবি, তুমি তো মেলা সুন্দর। আল্লাহ, ভাইজান সত্যি সৌভাগ্যবান। প্রিয়তাকে পুরো কুচকাতে দেখে আরিয়া পরিচয় করিয়ে দিল। প্রিয়তার কাছে বারবার একটা বিষয়ে জট পাকিয়ে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ? সে রান্না পারে না সেটা থেকে শুরু করে কান্না করলে যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই তখন বালিশের পাশে ব্যথার ওষুধ রেখে গেল আইমান। প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানের এসব বলেছে? তা না কিভাবে হবে? বাবা তো কথাই বলেনি তেমন। আমার এমন ঝড়ঝাপটার ভিতরে এসব বলবে? মা তো কথাই বলেনি। তাহলে কে বলেছে এসব? প্রিয়তা হিসাব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আইমানের কণ্ঠে ধ্যান ভাঙল প্রিয়তার। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? শরীর ভালো তো? আছে। নিরাশ কণ্ঠে। ভাইজান, ভাবি কিন্তু পরীর লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী, বুঝলে কুসুম? আইমান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখে মুখে বিরক্তির ছাপ। আইমানের নির্লিপ্ত দৃষ্টিতে অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেড়া রংবাজ কোনাকার, তোর পরীর রানীর কাঠা পুরি বজ্জাত বেড়া। পরীর রানী না বলে যদি পেতনির রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে 16 কলা পূর্ণতা করতাম। এখন যাই হোক, একখান সুনাম করলি তাই বাঁচাই দিলাম। আচমকা অট্ট এসে প্রিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি পেয়ে ঘরে চলে গেল আইমান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধপাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শরতের মেঘ মুক্ত নীলাকাশে মেঘে ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারাও পাল্টে গেল। রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? প্রিয়তার ভয়াত্ম কণ্ঠে বলল। আমি কি করলাম? আইমান ফ্লোর থেকে ওষুধগুলো প্রিয়তার মুখে ছুঁড়ে মারল। এগুলো খাওনি কেন? ঔষধগুলো তোমার চোখের সামনেই ছিল,
ইচ্ছে করে ফেলে দিয়েছ তাই না? একটানে প্রিয়তাকে দাঁড় করিয়ে দু বাহু শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, এরপর আমার কোনো কথা যদি অমান্য করো আমার থেকে কেউ খারাপ হবে না। প্রিয়তা কিছু বলল না, এমনিতেই ব্যথায় জর্জরিত, তার ওপর অসহ্য লোকটা, নিজের ওপর বিরক্ত। তখন ওষুধগুলো খেয়ে নিলে এই লোকটার এমন বিশ্রী লোক দেখতে হতো না। আইমান প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজে হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি পরে ঘরে থেকে চলে গেল। প্রিয়তা হাফ ছেড়ে বাঁচল, দরজার দিকে তাকাতেই অবাক। এই বেড়ানা চলে গেল, আবার কেন আসলো? ইয়াল্লাহ, এই বেড়ানা এমপি, কোনো কাজ নেই নাকি? এই জন্যই তো দেশের উন্নতি হয় না। সব কয়টা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে মনে হয়। আইমান প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে, না হলে আমার অহংকারী শ্বশুরমশাই এক গাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকালো। আইমান মুচকি এসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে সুইটহার্ট।